প্রিয় বন্ধুরা, আমি দীপ গল্পের সন্ধ্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের কিছু অসাধারণ গল্প আপনাদের সামনে আমরা আমাদের চ্যানেলে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের আজকের নিবেদন প্রখ্যাত লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি অসাধারণ ছোট গল্প গুপ্তধন। বহুমুখী প্রতিভার অধিকারী শিশু সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের জন্ম 1888 সালের 2রা সেপ্টেম্বর উত্তর কলকাতায়। বাংলা সাহিত্যে তার দুই জোড়া অমর সৃষ্টি বিমল কুমার এবং জয়ন্ত মানিকের জন্য তাকে প্রাতঃস্মরণীয় করে রেখেছে। এছাড়াও সারা জীবন ধরে তিনি লিখে গেছেন অজস্র ছোট গল্প, উপন্যাস, অনুবাদ সাহিত্য, কবিতা, ছড়া। 1963 সালের 18 এপ্রিল কলকাতার রবীন্দ্র সরণির বাড়িতে এই অসাধারণ গুণী মানুষটির জীবনাবসান হয়। শুরু হচ্ছে আজকের গল্প গুপ্তধন। গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে আমি দীপ। ওই যে লোকটি লাঠি ঠক ঠক করতে করতে এগিয়ে আসছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, ওকে তোমরা কেউ চেনো কি? গায়ের রং ভূষো কালির মতো, বয়স 60-এর কাছাকাছি এবং দেহ অস্থি চর্মসার হলেও তেল পাকা বাঁশের লাঠির মতো শক্ত ও সোজা। চোখ দুটো একে কুতকুতে, তাই টেরা এবং ডান পাখানা বাঁকা ও খোঁড়া। লোকটি নাপিতকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাবার জন্যে মাথায় রাখে লম্বা চুল এবং মুখে রাখে গোপদাড়ি। কাপড়ের বাজার আকরা বলে পরে কালো রঙের লুঙ্গি। সর্বদাই গলায় চিটচিটে ময়লা পইতে ঝুলিয়ে আদুর গায়ে থাকে এবং বাইরে যেতে বাধ্য হলে অঙ্গে ধারণ করে বড় জোর একটা গেঞ্জি। চেহারাখানি পছন্দ হচ্ছে না? ওর নামটিও বোধহয় তোমাদের মনে ধরবে না। শ্রী বটুক ভৈরব ভট্টাচার্য। মহাকবি শেক্সপিয়ারের সৃষ্ট কুৎসিতজীবী মহাজন শাইলকের নাম আজ সারা পৃথিবীতে কুবিখ্যাত হয়ে আছে। বরানগরে শেক্সপিয়ারের সমকক্ষ কবির জন্ম হয়নি, তাই বটুক ভৈরব ভট্টাচার্যের নাম দুনিয়াময় ছড়িয়ে পড়তে পারেনি। কিন্তু স্থানীয় লোকজনদের কাছে সে ছিল বিভীষিকার কুখ্যাত অগ্রদূতের মতো। বটুক দিন গুজরান করত সুদে টাকা খাটিয়ে। মা, বাপ, ভাই, বোন, বউ, ছেলে, মেয়ে বলতে বটুকের কেউ ছিল না। কিন্তু তার মুখ দেখলে বা কথা শুনলে মনে হয় না যে এজন্য সে কিছুমাত্র অভাব বোধ করে। নিজের বাড়িতে একাই 100 হয়ে থাকতে চায়। বামুন, চাকর, ঝি পর্যন্ত রাখতে নারাজ। বলে চুরি করবে, গলায় ছুরি দেবে, সর্বস্ব লুটে নেবে। লোকে বলে তার লোহার সিন্ধুক হাতড়ালে পাওয়া যাবে নগদে আর সোনাদানায় লক্ষ টাকার ঐশ্বর্য। অথচ একখানা পুরাতন নড়বড়ে ছোট বাড়ির 3খানা খুপড়ি খুপড়ি ঘর নিয়ে এসে থাকে এবং সংসারের যাবতীয় কাজকর্ম চালনা করে সহস্তে। বুঝতেই পারছো, যাকে বলে হাড়কিপটে বটুক হচ্ছে সেই দলের লোক। সে ফোঁটা তিলক কেটে নিজেকে পরম বৈষ্ণব বলে প্রচার করে, কাজেই সেই অজুহাতে মাছ মাংস ছোঁয় না। মাসে 2-1 দিনের বেশি বাজারে যায় না, কারণ নিজের বাড়ির সঙ্গে সংলগ্ন একখণ্ড জমিতে ফলিয়েছিল লাউ, কুমড়ো, বেগুন ও ঝিঙে ধুঁধুল প্রভৃতি তরিতরকারি। 2টি ভাতের সঙ্গে তাই দিয়েই সেই নিবারণ করত ক্ষুধার তাড়না। আমরা বলা বলি করতাম বটুকের টাকায় হাত দেবার জনপ্রাণী নেই, তবে কার জন্যে সে এত কষ্ট স্বীকার করছে? এই টাকার কুমির কি মরবার পরও জক হয়ে নিজের সিন্ধুক আগলে বসে থাকবে? সে কথা কয় এমন ট্যাঁকখোরের মতো যে শুনলেই খারাপ হয়ে যায় মেজাজ। তার মনের মিল নেই কারুর সঙ্গেই এবং সাধ্যমতো কেউ তার ছায়া মাড়াতে চাইতো না। কিন্তু তবু অভাবী ও অভাগা লোকেরা তার দরজায় ধর্ণা দিতে বাধ্য হতো কেবল টাকা ধার করার জন্যেই। উত্তমর্ণ ও অধমর্ণ অর্থাৎ টাকা যারা ধার দেয় আর যারা ধার নেয় তাদের মধ্যে মিষ্ট সম্পর্ক থাকে না কোনো কালেই। আবার এমন সব মহাজনও আছে ঋণীদের কাছে
যারা দুর্জন নয়। গোড়াতেই বলে রেখেছি, এ শ্রেণীর মহাজন ছিল না বটুক ভৈরব। নিতান্ত দুর্ভাগ্য না হলে কেউ তার দ্বারস্থ হতে চাইত না। সুদ তার যেমন চড়া, মেজাজ তার তেমনি কড়া। দৃষ্টান্তস্বরূপ নিতাই চাঁদের কথাই ধরো না। বছর 2 আগে কলেরায় একসঙ্গে মারা পড়ল তার বউ, এক ছেলে ও এক মেয়ে। তার সংসারে আপন বলতে রইলেন কেবল মা। গত বৎসর থেকে তিনিও পক্ষাঘাতের শয্যাশায়ী এবং এবৎসর তার শয্যা পরিণত হয়েছে মৃত্যু শয্যায়। এখনো বেঁচে আছেন বটে, কিন্তু ডাক্তার জবাব দিয়ে গেছে। নিতাই একে গরিব, তার উপরে ওইসব আধিব্যাধির দায়ে তাকে বাধ্য হয়ে বারে বারে বটুকের কাছ থেকে বাড়ি ও জমি বাঁধা রেখে টাকা ধার করতে হয়েছিল। আসল ধার 500 টাকার বেশি নয়, কিন্তু নিতাইকে এ পর্যন্ত সুদ গুনতে হয়েছে যত টাকা, তার পরিমাণ ছাড়িয়ে উঠেছিল আসলকেও। নিতাইয়ের মায়ের অবস্থা সেদিন অতিশয় খারাপ। সেদিনটা কাটে কিনা সন্দেহ। এমনি দুর্দিনেই নিতাইদের সদরে লাঠি ঠকঠকিয়ে খোঁড়াতে খোঁড়াতে বটুকের আত্মপ্রকাশ। এসেই সে খ্যাঁক খেঁকিয়ে বলে উঠল, অহে নিতাই, বলি তোমার মতলবখানা কি? গেল মাসের সুদ বাকি পড়েছে, এ মাসে আমি আর কোনো কথাই শুনব না। নিতাই হাত জোড়ে করে বলল, আগে ভট্টাচার্য মশাই বাড়ির পাশেই থাকেন, কিছুই তো আপনার অগোচরে নেই। আমার মা যে এখন যান তখন যান হয়ে আছেন। বটুক তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তোমার মা মরবে, আমার কি? নিয়ে এসো আমার টাকা, নইলে আমি নালিশ করব। নিতাই বলল, মা মরে গেলে আমি এই বাড়ি আর জমি বেচে সুদে আসলে আপনার টাকা শোধ করব, অন্তত এ মাসটা আমাকে রেহাই দিন। কিন্তু বটুক নাছোড়বান্দা। নিতাইয়ের কাকুতি মিনতি, চোখের জল, পায়ে ধরা সবই ব্যর্থ। অবশেষে পাড়ার এর ওর তার কাছে হাত পেতে কুড়িয়ে বাড়িয়ে কোনো রকমে তাকে 2 মাসের সুদের দাবি মেটাতে হলো। তারপর কাটল 3 মাস। ইতিমধ্যে নিতাইয়ের মায়ের মৃত্যু ও শ্রাদ্ধাদি ক্রিয়া শেষ হয়ে গিয়েছে এবং শ্রাদ্ধের ভোজসভায় বটুকও যোগ দিতে লজ্জিত হয়নি। সেদিনই নিতাই তাকে জানিয়ে দিয়েছিল, ভট্টাচার্য মশাই, আপনার 500 টাকার জন্য ভাববেন না, বাড়ি আর জমি বিক্রি করবার জন্য এর মধ্যেই আমি দালালদের খবর দিয়েছি। চলে আসতে আসতে নীরস কণ্ঠে বটুক বলেছিল, দেখা যাবে। বটুকের ঘুম বড় সজাগ। চোরের ভয়ে কোথাও খুট করে শব্দ হলেই সে ধড়মড়িয়ে উঠে পড়ে। এক রাত্রে কি এক সন্দেহজনক আওয়াজে চট করে তার ঘুম ভেঙে গেল। স্তব্ধ গভীর রাত্রে কোথায় যেন কোদাল দিয়ে মাটি কোপানো হচ্ছে। বটুক বিছানা ছেড়ে জানলার কাছে গিয়ে দাঁড়াতেই দেখতে পেল এক অদ্ভুত শব্দ। নিতাইদের বাড়ির পেছন দিকটা ছিল খানিকটা জঙ্গল ভরা পোড়ো জমি। কেউ সেদিকে যেত না। একটা ঝোপের পাশে জ্বলছে হ্যারিকেন লণ্ঠন। একজন লোক কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে, আর একজন লোক মস্ত পোঁটলা থেকে কী সব বার করে পাশের একটা বড় ট্রাঙ্কের ভিতর রেখে দিচ্ছে। কি ওগুলো? রাশি রাশি টাকার মতো চকচকে চাকতি? হ্যাঁ, ওগুলো টাকা না হয়ে যায় না। হে ভগবান, এই যে কাঁড়ি কাঁড়ি টাকা! ওরে বাসরে, ওসব আবার কি? তাড়া তাড়া কাগজ যে! কি কাগজ? মিটমিটি আলোয় দূর থেকে স্পষ্ট না দেখা গেলেও কাগজের আকার দেখে এটুকু বুঝতে দেরি লাগে না যে ওগুলো হচ্ছে নোটের তাড়া। বটুক একে একে গুনে দেখল 50টা মোটা মোটা তাড়া। ওরে বাবা! গর্ত খোঁড়বার পর লোক দুটো ট্রাঙ্কটা তার মধ্যে পুরে আবার মাটি চাপা দিল। তারপর সেখানে গাদা গাদা ডালপালা ও রাবিশ বিছিয়ে উঠে দাঁড়ালো। একবার চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে আলো নিভিয়ে ফেলল। তারপর আবছা আবছা দেখা গেল তারা চোরের মতো চুপি চুপি পাঁচিল ডিঙিয়ে বাইরে এসে অন্ধকারে মিলিয়ে গেল কোথায়।
বিষম লোভে বটুকের চোখ জ্বলতে ও দারুণ উত্তেজনায় তার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। এ যে গুপ্তধনের ব্যাপার, তাতে আর সন্দেহ নেই ব্যাটারা নিশ্চয়ই চোরকি ডাকাত। কোথায় চুরি বা লুঠতরাজ করে পুলিশের ভয়ে আপাতত কিছুদিনের জন্য এখানে বামাল রুলকিয়ে রেখে গেল। সবাই জানে এই পোড়ো জমিতে কেউ পা বাড়ায় না। বটুক আন্দাজ করতে লাগলো কত টাকা ওখানে থাকতে পারে। অন্তত 25-30 হাজারের কম নয়। চাই কি 50, 60, 70 বা তার চেয়েও বেশি হতে পারে। নোটগুলো কি 100 টাকার হয়? তাহলে তো কথাই নেই। উফ! লাফ মেরে পাঁচিল ডিঙিয়ে তখনই চোরের উপর বাটপাড়ি করবার জন্যে বটুকের হাত পা নিষ্পিস করতে লাগলো। কিন্তু তার পা খোঁড়া এবং পাঁচিল যা উঁচু, তারও উপরে নিতাইদের আছে দুটো বড় বড় খেঁকি নেড়ি কুকুর। মাঝে মাঝে তারা তাকেও দাঁত খিচিয়ে তাড়া করে আসে। কুকুরের কামড় খেয়ে জলাতঙ্ক রোগে মরবার সাধ তার নেই। কিন্তু এই কুকুরেরা এই অজানা লোক দুটোর সন্ধান পেল না কেন? তারা কি বাইরে টহল দিতে গিয়েছে? পরদিন ভোরবেলাতেই বটুক হন্তদন্ত হয়ে নিতাইয়ের বাড়িতে ছুটল। নিতাই শুধল, কি ভট্টাচার্য মশাই, এত সকালে যে? বটুক বাজে কথায় সময় নষ্ট করবার লোক নয়, বলল, বাবা নিতাই, তুমি সেদিন বলছিলে না তোমার বাড়ি আর জমি বেচতে চাও? আগে হ্যাঁ, দালালের মুখে একজন খদ্দের দর দিয়েছেন 7,500 টাকা। 7,500? ওরে বাবা, ওই পচা ভাড়ি আর ফোড়ো জমির দাম 7,500 টাকা? কারোর কি মাথা খারাপ হয়েছে? নিতাই বলল, এক বুড়ো জমিদারের শখ হয়েছে শেষ জীবনটা গঙ্গার ধারে কাটিয়ে দেবেন। আমার বাড়ি থেকে গঙ্গা দেখা যায়, 2-1 দিনের মধ্যেই বায়না হওয়ার কথা। নগদ 7,500 টাকা যে বুকের রক্তের অনেকখানি। অতগুলো টাকা কি ফস করে হাতছাড়া করা যায়? দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বটুক গুটি গুটি বাড়ি ফিরে এলো। সারা রাত দুর্ভাবনায় তার ঘুম হলো না। বলে কিনা 2-1 দিনের মধ্যেই বায়না হয়ে যাবে, তবেই তো। কিন্তু যে পোড়ো পোড়ো বাড়ির বাজার দর 1,500 টাকা উঠবে না, তার জন্যে কি? বটুক আর ভাবতে পারল না। পরদিনই আবার গিয়ে হাজির হলো নিতাইয়ের দরজায়। কি ভট্টাচার্য মশাই? নিতাই, তোমার বাড়ি আমি কিনবো, কিন্তু এক শর্তে। শর্তটা কি? তোমাকে 3 দিনের মধ্যে বাড়ি ছাড়তে হবে। এত তাড়া কিসের? ভালো ভাড়াটে পেয়েছি, 1 বছরের ভাড়া আগাম দেবে, এখনই আসতে চাই। বেশ, আমার আপত্তি নেই, কিন্তু চাই নগদ 7,500 টাকা। ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বটুক তিক্ত কণ্ঠে বলল, বেশ, তাই হলো। লেখাপড়া হয়ে গেল চটপট। ধার শোধের জন্য মহাজনকে 500 টাকা দিয়ে পুরো 7,000 টাকা নিয়ে নিতাই 3 দিনের মাথায় ছাড়ল তার বাস্তুভিটা। বটুকের আর তর সইল না। তৎক্ষণাৎ নিতাইয়ের বাড়ি দখল করে বসল। তার মন বুকের ভিতরে ধেই ধেই করে নাচতে নাচতে ক্রমাগত বলতে লাগলো, মার দিয়া কেল্লা, মার দিয়া কেল্লা, বাবা কেল্লা মার দিয়া। তারপর সেই রাত্রেই ঝিমন্ত রাতে ঘুমন্ত বাতাস, গঙ্গার বুকেও ঝিমঝিম ভাব, স্রোত বইছে ঝিরঝির। শোনা যায় কি না যায়, খালি ঝিঁঝি পোকাগুলো ঝরঝরে গলায় একটানা ডেকে চলেছে, ঝি 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 ঝি। এমন সময় পোড়ো জমির উপরে এক হাতে লণ্ঠন ও আরেক হাতে কোদাল নিয়ে বটুকের আবির্ভাব। এই সেই জায়গাটা। তাড়াতাড়ি ডালপালা ও রাবিশ সরিয়ে মাটি কোপাতে কোপাতে বেরিয়ে পড়ল একটা মরচে ধরা, তোবড়ানো ও পুরাতন টিনের ট্রাঙ্ক। থরথর কম্পিত বুকে বটুক ট্রাঙ্কের ভিতরে হাত চালিয়ে আঁজলা করে বার করতে লাগলো রাশি রাশি চকচকে টিনের চাকতি, আর বেরোতে লাগলো নোটের মাপে কাটা তাড়া তাড়া চোতা কাগজ। ট্রাঙ্কের ভিতর আর কিছুই নেই, খালি রাশি রাশি টিনের চাকতি আর তাড়া তাড়া চোতা কাগজ। টিনের চাকতি আর চোতা কাগজ।
বিকট স্বরে আর্তচিৎকার করে আ বটুক অজ্ঞান হয়ে ঘুরে পড়ে গেল সেইখানেই। তখন কলকাতার চৌরঙ্গীর এক রেস্তোরাঁয় বসে চপ, কাটলেট আর ফাউল কারির অর্ডার দিয়ে নিতাই তার আরও 2 বন্ধুর সঙ্গে হেসে হেসে গড়িয়ে পড়ছিল। তাদের ফন্দি যে এত সহজে এমন লাগসই হবে এটা কেউই আন্দাজ করতে পারেনি। এতক্ষণ আপনারা শুনছিলেন প্রখ্যাত লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা গুপ্তধন। আমাদের চ্যানেলের গল্পগুলি শুনতে থাকুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আমরা হাজির হব আরও একটি অসাধারণ গল্প নিয়ে। আজকের মতো বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন।